ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী থেকে আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আছি কন্যাকুমারী সেই পয়েন্টে যেখান থেকে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দর মন্দির এবং থিরুভাল্লুভারের স্ট্যাচু। সময়টা 1892 সালের ডিসেম্বর মাস। পরিব্রাজক রূপে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার পর স্বামীজি এসে পৌঁছান এই কন্যাকুমারীতে। দুই সাগর ও এক মহাসাগরের মিলনস্থলে এক শিলাখণ্ডের ওপর বসে টানা 3 দিন ধ্যান করার পর জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে আত্মবিশ্বাসে বলীয়ান ও প্রগতিশীল এক ভারতবর্ষ গড়ার লক্ষ্যে দৃঢ় সংকল্প গ্রহণ করেন, যা কন্যাকুমারী সংকল্প নামে পরিচিত। স্বামীজির পদস্পর্শে আজ কন্যাকুমারী আপামর বাঙালি তথা সমগ্র ভারতবাসীর কাছে এক অত্যন্ত পবিত্র স্থান। ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণসূচিতেও কন্যাকুমারী এক বিশেষ স্থান অধিকার করে আছে। আজ আপনাদের ভ্রমণ পরিকল্পনা সুবিধার্থে রইল আমার এই ছোট্ট প্রতিবেদন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখানে এসেছি রামেশ্বরম থেকে। তা আপনারা চাইলে সরাসরি হাওড়া থেকে কন্যাকুমারী চলে আসতে পারবেন। হাওড়া থেকে কন্যাকুমারী ট্রেন আছে। তো আমরা প্রথমে পন্ডিচেরি, তারপর মাদুরাই, তারপর রামেশ্বরম হয়ে তারপর এখানে আসি। রামেশ্বরম ও ধনুষ্কোটি ঘুরে দেখার পর রামেশ্বরম থেকে রাতের স্লিপার বাস ধরে চলে আসি কন্যাকুমারীতে। বাসের ভাড়া শুরু হয় মোটামুটি 600 টাকার থেকে। রামেশ্বরম থেকে কন্যাকুমারী ট্রেনও আছে, সপ্তাহে 3 দিন, সোম, বুধ ও শনিবার। আমরা কন্যাকুমারীতে এসে পৌঁছাই ভোরবেলা। হোটেল বুকিং করাই ছিল, কিন্তু চেক ইন টাইমে দেরি থাকায় রিসেপশনে ব্যাগপত্র রেখে চলে আসি সানরাইজ দেখার জন্য। গুড মর্নিং, এখন বাজে 5:10। হোটেল থেকে যাচ্ছি সানরাইজ পয়েন্টের দিকে। এখানে দেখুন বিবেকানন্দ রক যাওয়ার জন্য লাইন অলরেডি পড়ে গেছে। এখন থেকে মানুষ লাইন দিচ্ছেন। গেট খুলবে 7:45 আর তার জন্য কিন্তু এখন থেকে লাইন পড়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু আসছেন সানরাইজ দেখার জন্য। তখনও রাতের অন্ধকার কাটেনি। প্রচুর মানুষের সমাগম হয়েছে 3 সাগরের মিলনস্থলে অপরূপ এক সূর্যোদয়ের সাক্ষী থাকার জন্য। ধীরে ধীরে পূব আকাশটা রাঙিয়ে দিয়ে উদিত হলেন সূর্যদেব। ভারতবর্ষের শেষ প্রান্ত থেকে এক অপূর্ব ভোরের সাক্ষী থাকলাম আমরা। সময় যেন থমকে যায় এই সাগর পাড়ে এসে। কন্যাকুমারীতে আমি 2 দিন ছিলাম, আর 2 দিনই এই অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখার সৌভাগ্য হয়েছিল আমার। এখানে সূর্য উদিত হয় বঙ্গোপসাগরে এবং অস্ত যায় আরব সাগরে। কন্যাকুমারীর নামটা এসেছে দেবী কন্যাকুমারীর নাম অনুসারে। ডাচ ব্যবসায়ীরা কন্যাকুমারীকে ডাকত কমরিন নামে। ব্রিটিশরা এর সাথে যুক্ত করে কেপ শব্দটি। সেই থেকেই কেপ কমরিন নামটা বেশ প্রচলিত হয়ে পড়ে। সূর্যোদয় দেখার পর অনেকেই নেমে পড়েছেন এই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করতে। এই ঘাটে পিণ্ডদান করারও ব্যবস্থা আছে। ত্রিবেণী সঙ্গম ঘাটের সামনেই রয়েছে 16টি পিলার বিশিষ্ট এই প্রাচীন মণ্ডপমটি। ত্রিবেণী সঙ্গম ঘাটের ঠিক অপোজিটে আছে এখানে ড্রেস চেঞ্জিং রুম। এখানে ক্লক রুমও আছে, ক্লক রুম প্লাস ড্রেস চেঞ্জিং রুম। এখানে সমুদ্রের পাড়ে রয়েছে স্বামীজির এই মন্দিরটি। দু 2004 সালে সুনামিতে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিতে তৈরি করা হয়েছে এই সুনামি মেমোরিয়াল পার্কটি। কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটিয়ে চলে আসি হোটেলে। হোটেল থেকে ফোন করেছিল, একটা রুম অ্যারেঞ্জ করেছেন ওনারা, তো আর্লি চেক ইন দিয়ে দেবেন। যাই, রুমের দিকেই যাচ্ছি এখন। কন্যাকুমারীতে বিভিন্ন মানের প্রচুর হোটেল আছে। আমরা উঠেছিলাম হোটেল জাসে।
হোটেলের লোকেশনটা বেশ ভালো। বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জেটি সার্ভিস যেখান থেকে পাওয়া যায় তার খুব কাছেই। এই হোটেলে ডবল বেডরুমের ভাড়া পড়েছিল পার ডে 2000 টাকা। রেট সিজন অনুযায়ী ওঠানামা করে। এখানে স্বামী বিবেকানন্দ রক যাওয়ার জন্য যে জেটি সার্ভিস আছে সেটা হচ্ছে এইখান থেকে, দেখুন ওইখানে জেটি, ওইখান থেকে এইটুকু রাস্তা জেটিতে করে নিয়ে যাওয়া হয়। তবে আজকে প্রচণ্ড ভিড় আছে, মানে লাইন দিয়ে আজকে দেখা সম্ভবই নয়। তো আজকে যা অবস্থা দেখলাম তাতে করে আজকে যাওয়া সম্ভব ছিল না এত লাইন দিয়ে। তো সেই জন্য আরেকটা অপশান হচ্ছে এখানে কিন্তু অনলাইন টিকিট পাওয়া যায়। তো অনলাইনে টিকিটটা কেটেছি, অনলাইনে চার্জ হচ্ছে 300 টাকা। তো কালকে সকাল 10টার সময় স্লটটা নিয়েছি। আপনারা যদি কন্যাকুমারী আসেন, আসার পর দেখে নেবেন, যদি বেশি ভিড় থাকে তাহলে অনলাইনে টিকিট কাটবেন, অনলাইনে স্লট খালি পেয়ে যাবেন একদিন পরে। এখন পুরো পিক সিজন, তাও কালকের আমি স্লট খালি পেয়ে গেছি। তো আপনাদের স্বামী বিবেকানন্দ মন্দির এবং রক মেমোরিয়াল ও থিরুভল্লুভার যে স্ট্যাচু সেটা কালকে দেখাবো। আজকে বাকি যে কন্যাকুমারীর বাকি জায়গাগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে চলে এসেছি গান্ধী মণ্ডপমে। এই গান্ধী মণ্ডপম খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। গান্ধীজি কন্যাকুমারীতে আসেন দুবার, 1925 সালে এবং 1937 সালে। তারপর গান্ধীজি যখন মারা যান 1948 সালে, তো গান্ধীজির যে চিতাভস্ম সেটা ভারতবর্ষের 12টি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তো তার একটি স্থান হচ্ছে এই গান্ধী মণ্ডপম। এখানেই গান্ধীজির চিতাভস্ম নিয়ে আসা হয়েছিল, তারপর একটি জায়গায় রাখা হয় এবং তারপর সেটাকে সমুদ্রে বিসর্জন করা হয়। তো সেই স্থানটা কিন্তু এই ভিতরে আছে, আপনাদের দেখাবো। আর পরবর্তীকালে 1956 সালে এই যে গান্ধী মণ্ডপম এটি তৈরি করা হয় গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে। তো চলুন এরপর ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের দেখাই কী কী আছে। এই যে ফটোটা দেখছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফটো। গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে এটা শেষ মিটিং 30শে জানুয়ারি 1948 সালে তিনি বিকেল 4টের সময় এই মিটিংটা করেন। তারপর তিনি প্রেয়ার করতে চলে যান এবং সেখানেই নাথুরাম গডসে তাকে হত্যা করেন। আরও যদি এখানে আসেন সামনে, এখানে দেখতে পাবেন গান্ধীজির বাবা এবং গান্ধীজির মায়ের ছবি। আর ঠিক এই স্থানে কিন্তু গান্ধীজির চিতাভস্ম এনে রাখা হয়েছিল। তারপর এখান থেকেই সমুদ্রে অস্থি বিসর্জন করা হয়। দেখুন এখানে লেখা আছে, অন দিস স্পট ওয়ার দ্য অ্যাসেস অফ মহাত্মা গান্ধী কেপ্ট অন 12 ফেব্রুয়ারি 1948 বিফোর দ্য ইমার্শন। আর এর ওপরেও কিন্তু যাওয়া যায়, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে খুব সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। গান্ধী মণ্ডপম সংলগ্ন একটা এই ছোট্ট পার্ক মতো করা হয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য দু একটা দোলনা এইসব জাতীয় জিনিস রাখা আছে। আর এখানে একটা ভারত মাতার মূর্তি, আর সামনেই সর্দার বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজির বসে থাকার একটা সুন্দর মূর্তি আছে। এই সময় কন্যাকুমারীর ওয়েদার ভালো, দেখুন রোদ আছে, রোদের তাপও আছে, কিন্তু প্রচুর হাওয়া চলছে বলে বোঝা যাচ্ছে না। তবে এই নিচে মাটি কিন্তু গরম হয়ে গেছে, এখানে খালি পায়ে হাঁটলে কিন্তু বেশ গরমই লাগছে। এরপর একটা হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। কন্যাকুমারীতে সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে বাঙালি হোটেলও আছে। সন্ধেবেলা সি ফুডের বাজারও বসে এখানে অতিরিক্ত গরম বলে বাটার মিল্কের বেশ চল আছে, সব হোটেলেই পাওয়া যায়। এখন বাজে 4:20 আর একটু খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে বেরোলাম। প্রচুর রোদের তাপ ছিল। তো এখন একটা অটো নিয়ে নিয়েছি, অটো করে যাচ্ছি ভাট্টাকোটাই ফোর্ট, আর একই রাস্তাতে পড়ে তিরুপতি বালাজি মন্দির। তো দুটোই দেখার চেষ্টা করব। এখানে টিকিট লাগলো 25 টাকা করে পার হেড, আর 15 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি। ফোর্টটা খোলা থাকে আপনার সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। কন্যাকুমারী শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আরব সাগরের তীরে নির্মিত এই ভাট্টাকোটাই ফোর্টের লোকেশনটাও দুর্দান্ত। এই ফোর্টটি তৈরি করা হয়েছিল কোস্টাল ডিফেন্সের জন্য ত্রিভাঙ্কুর রাজাদের আমলে। সম্ভবত 18th সেঞ্চুরিতে শ্রীভাঙ্কুর রাজা মারিয়ান্ডা ভার্মার আমলে এটি নির্মিত হয়। ফোর্টের দেওয়ালের উচ্চতা প্রায় 25 ফুট। ফোর্ট সংলগ্ন আছে সুন্দর এক সমুদ্র সৈকত। ফোর্টের ঠিক মাঝখানে একটি জলাশয় রয়েছে,
যা সেনাবাহিনীর পানীয় জল সরবরাহ করার জন্য ব্যবহার করা হতো। এই ফোর্টটিকে সার্কুলার ফোর্টও বলা হয়, মানে একটা সার্কেল আকারে এই ফোর্টটা তৈরি করা হয়েছিল। আর এই পুরো ফোর্টটা হচ্ছে গ্রানাইট পাথর দিয়ে তৈরি। কন্যাকুমারীতে এলে এই ভাট্টাকোটাই ফোর্টে অবশ্যই আসবেন, আর চেষ্টা করবেন বিকেলের দিকে এখানে আসার। কন্যাকুমারীতে দিনের বেলায় প্রচুর রোদের তাপ থাকে, দুপুরের দিকে এলে বেশ কষ্টই হবে। আমাদের ভাট্টাকোটাই ফোর্ট ঘোরা হয়ে গেল। এরপর এখান থেকে যাব তিরুপতি বালাজি টেম্পল। তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে এই মন্দিরটি নির্মিত হয় 2019 সালে। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি নিষেধ। ভেতরে ভগবান বিষ্ণুর বালাজি রূপের এক অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। নতুন নির্মিত স্বামী ভেঙ্কটেশ্বরা টেম্পলের লোকেশনটাও দুর্দান্ত, একেবারে সমুদ্রের পাড়েই। আমরা এখানে এসে পৌঁছাই সন্ধে নামার মুহূর্তে। দারুণ উপভোগ করেছিলাম এই সময়টা। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ভাট্টাকোটাই ফোর্ট ও বালাজি মন্দির ঘুরে দেখার পর অটো আমাদের নামিয়ে দেয় কন্যাকুমারীর বাজারে। এই দুটো জায়গা ঘুরে দেখতে আমাদের খরচ পড়েছিল 600 টাকা। জেটি রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে এখানে সামনে চলে এলাম। এখানে একটা চার্চ আছে, আর এর পাশেই আরেকটা বড় চার্চ আছে। দুটো চার্চই আপনারা দেখাচ্ছি। সমুদ্রের তীর বরাবর রাস্তাটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছে। এ পাশটা একটু ফাঁকা ফাঁকা, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। গথিক আর্কিটেকচার নির্মিত এই অপূর্ব সুন্দর চার্চটির উচ্চতা 153 ফুট। এরপর আমরা দর্শন করে নিলাম ভগবতী আম্মার মন্দির। এই মন্দির দেবী কন্যাকুমারীর উদ্দেশ্যে নিবেদিত। কথিত আছে বানাসুরকে বধ করার জন্য দেবী পার্বতীর কন্যারূপে আবির্ভাব হয়। এইমাত্র ভগবতী আম্মান মন্দিরের দর্শন করে বেরোলাম। মাতা কন্যাকুমারী মাতার মন্দির। এখানে নিয়মটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে খালি গায়ে দর্শন করতে হয়, আর ভেতরে ঢোকার পরে 20 টাকা করে টিকিট লাগলো। মাতা কন্যাকুমারীর পদচিহ্ন আছে বিবেকানন্দ রকে, তো ওখানে যখন কালকে যাব সেটাও আপনাদের দেখাবো। দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখেছিলাম স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। আজ বিকেলে আমাদের ফিরে যাওয়ার ট্রেনও ছিল, তাই সকালবেলা হোটেল থেকে চেক আউট করে হোটেলের সামনেই একটা ক্লক রুমে ব্যাগপত্র রেখে চলে আসি জেটির সামনে। আজকেও দেখুন প্রচুর লাইন আছে, সেম কালকের মতোই। তো আমার তো অনলাইনে টিকিট কাটা আছে 300 টাকা করে, তো দেখা যাক তার সুবিধা পাই কি না। তো চলে এসেছি জেটির সামনে, কন্যাকুমারী ফেরি সার্ভিস। সেইখানে অনলাইনের টিকিট যেটা আছে মোবাইলে আছে, ওটা দেখালে হয়তো ভেতরে ঢুকতে যাবে। দেখাচ্ছি, অনলাইনে টিকিট কাটা আছে বলে তাড়াতাড়ি ঢুকে গেলাম। এখনও পর্যন্ত যা মনে হচ্ছে ভালোই সুফল পেয়েছি। প্রচুর লাইন ছিল, সে লাইনটা দিতে হলো না। তবে অনলাইন টিকিটেরও একটা লাইন আছে, আজকে ভিড় আছে। তো এই পাশে হচ্ছে 100 টাকার যেটা জেনারেল কিউ, আর এই পাশে 300 টাকার যেটা স্পেশাল লাইন দিয়েছি। এখানে 3টে আলাদা লাইন আছে। এটা হচ্ছে অনলাইন টিকিট 100 অনলি, এটা অনলাইন টিকিট 300, আর যে স্পেশাল টিকিট 300 যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন। তো অনলাইন টিকিটের 100 টাকারও স্লট ছিল, 100 আর 300। তো আমি 100টা খালি পাইনি। তো আপনারা যদি 100 টাকার স্লটটা খালি পান সেটাও নিয়ে নিতে পারেন। ব্যাপারটা একই, ভেতরে ঢুকে গেলে লাইনটাও প্রায় একই সাথেই চলছে। মূল ব্যাপার হচ্ছে যে টিকিট কাউন্টার পর্যন্ত আসাটাই সমস্যা। সেই লাইনটা অ্যাভয়েড করার জন্য প্রথমে চেষ্টা করবেন 100 টাকার অনলাইন টিকিটটা কাটার। যদি না পান তাহলে 300 টাকারটা কাটবেন। প্রায় 10 মিনিট মতো বোট চলার পর আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ রকে। এখানে 30 টাকার টিকিট কাটতে হলো।
তো এইমাত্র মন্দিরের ভেতর থেকে দর্শন করে বেরোলাম। মন্দিরের ভেতরে কিন্তু কোনো প্রকার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। মন্দিরের ভেতরে স্বামীজির একটা মূর্তি করা আছে, তো সেই মূর্তি দর্শন করলাম, খুব ভালো লাগলো। এরপর নিচে একটা মেডিটেশন হল আছে, সেটাও এখন ভিজিট করব। এই সামনেই দেখুন স্বামীজির মন্দির, আর তার ঠিক নিচে একটা মেডিটেশন হল আছে। তো সেখানে যেয়ে কিছুক্ষণ বসলাম। মেডিটেশন হলের ভিতরে একেবারে পিন ড্রপ সাইলেন্স, একটা হালকা নীল রঙের আলো জ্বলছে আর ওম মন্ত্রের উচ্চারণ হচ্ছে। তো সেখানে বসে কিন্তু খুব ভালো লাগলো। তো আপনারা যদি এখানে কখনো আসেন কন্যাকুমারীতে, তো স্বামীজির যে মন্দির তার নিচে মেডিটেশন হলে অবশ্যই বসে কিছুক্ষণ ধ্যান করবেন। স্বামীজি যে শিলার উপর বসে ধ্যান করেছিলেন, সেই শিলার উপর বসে কিন্তু কিছুক্ষণ মেডিটেশন করার সুযোগ এখানে আছে। মাতৃভূমিকে আরও ভালোভাবে চেনা ও জানার জন্য স্বামীজি পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন 1888 সালে। স্বামীজির যাত্রা শুরু হয় বারাণসী থেকে। তারপর দীর্ঘ 5 বছর ধরে একে একে উত্তর ভারত, হিমালয়, রাজপুতানা, পশ্চিম ভারত ও দক্ষিণ ভারত ভ্রমণ সম্পন্ন করে কন্যাকুমারীতে এসে পৌঁছান 1892 সালের 24শে ডিসেম্বর। 5 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার সময় তিনি মানুষের দরিদ্রতা এবং অজ্ঞতা দেখে উপলব্ধি করেন যে খালি পেটে কিন্তু কখনোই আধ্যাত্মিক বিকাশ সম্ভব নয়। সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন এক বাস্তব পরিকল্পনার। তো এই সমস্ত কিছু চিন্তা করে স্বামীজির মন ছিল অত্যন্ত ব্যাকুল। তিনি ঠিক বুঝতে পারছিলেন না এই সময় তার কী করা প্রয়োজন। তিনি যখন কন্যাকুমারীতে এসে পৌঁছান এবং সমুদ্রের তীর থেকে শিলাখণ্ডটি দেখেন, তখন তিনি আর কিছু চিন্তা না করে সাঁতার কেটে এই উত্তাল সমুদ্র পেরিয়ে এই শিলার উপর চলে আসেন। ডিসেম্বর মাসের 25, 26 ও 27 টানা 3 দিন উত্তর দিকে মুখ করে ভারতবর্ষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ধ্যান করেন। 3 দিন 3 রাত এই শিলার উপর ধ্যান করার পরে তিনি উপলব্ধি করেন যে মানুষের কল্যাণের জন্য এবং সারা ভারতবর্ষের উন্নতির জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করবেন। এই স্থানে তিনি আত্মবিশ্বাসে বলীয়ান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অখণ্ড ভারতবর্ষ গড়ার লক্ষ্যে দৃঢ় সংকল্প গ্রহণ করেন, যা কন্যাকুমারী সংকল্প 1892 নামে খ্যাত। মূলত কন্যাকুমারী সংকল্প ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে স্বামী বিবেকানন্দ বিচরণশীল সন্ন্যাসী থেকে একজন নিবেদিত প্রাণ সমাজ সংস্কারক রূপে রূপান্তরিত হয়েছিলেন। এই স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালটির উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি ভি গিরি 2 সেপ্টেম্বর 1970 সালে। তবে এই যে রক মেমোরিয়াল, এটি এখানে তৈরি করার পেছনে সবথেকে বেশি অবদান ছিল একনাথ রানাডের। তার প্রচেষ্টা ছাড়া কিন্তু এই রক মেমোরিয়ালটি তৈরি করা সম্ভব ছিল না। স্বামীজির মন্দিরের সামনে আছে এই মণ্ডপমটি। এখানে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন আছে। স্বামী বিবেকানন্দ রকের পাশেই অন্য একটি শিলাখণ্ডের উপর তৈরি করা হয়েছে তামিল কবি থিরুভাল্লুভারের স্ট্যাচু, আর ওখানে যাওয়ার জন্য সমুদ্রের উপরে তৈরি করা হয়েছে এক গ্লাস ব্রিজ। বিবেকানন্দ রক থেকে থিরুভাল্লুভারের মূর্তিতে যাওয়ার জন্য একটা গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে। তো এই গ্লাস ব্রিজ দিয়ে হেঁটে ওই থিরুভাল্লুভারের মূর্তির কাছে যাওয়া যায়। তো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স, সমুদ্রের ওপর দিয়ে একটা গ্লাস ব্রিজ। তো এই গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটলে বেশ ভালোই ফিল হচ্ছে, সমুদ্রের ওপর দিয়ে হাঁটা। সেখানে এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। থিরুভাল্লুভারের স্ট্যাচুর যে ওপরে যেখানে বেদির পর্যন্ত ওঠা যায়, এইভাবে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তিরুভাল্লুভার ছিলেন একজন বিশিষ্ট তামিল সাহিত্যিক এবং কবি। তিনি তামিল ভাষায় ন্যায়শাস্ত্রমূলক একটি গ্রন্থ রচনা করেন, যার নাম হচ্ছে তিরুকুরল। তিরুকুরল বইতে টোটাল 133টি চ্যাপ্টার ছিল, তাই এই স্ট্যাচুর উচ্চতা হচ্ছে 133 ফুট। তো এখানে নিচে এই 133টি চ্যাপ্টারের যেটা মূল বিষয়বস্তু সেগুলো লেখা আছে। এ পাশে ইংলিশে আছে আর ওই পাশে তামিল ভাষায় আছে। এখন বাজে 1:40, আমাদের ঘোরা হয়ে গেল। তো এরপর ফেরার লাইন ধরবো। ফেরার লাইনটাও প্রচুর। যে টিকিটে, স্পেশাল টিকিটে কম লাইন দিয়ে এসেছিলাম, ফেরার সময় কিন্তু আর উপায় নেই, ফেরার লাইন একটাই। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে আর টয়লেটও আছে, কিন্তু খাবারের দোকান বলে কিছু নেই। তো আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে, ব্যাগে কিন্তু টুকটাক কিছু খাবার নিয়ে রাখবেন। এখানে অনেকক্ষণই থাকতে হচ্ছে, আর যাওয়া আসার সময় দেখলেনই প্রচুর লাইন, সেই জন্য অনেকটা সময় লাগছে।
তো কিছু শুকনো খাবার ব্যাগে নিয়ে আসবেন অবশ্যই। এই পারে আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। লাইন বেশ ভালোই ছিল। এরপর সেদিন দুপুরের খাওয়া দাওয়া সেরে আরও কিছুক্ষণ বিচের পাড়ে ঘোরাঘুরি করে চলে আসি কন্যাকুমারী স্টেশনে ট্রেন ধরার জন্য। কন্যাকুমারী থেকে কলকাতা ফেরার জন্য 3টি ট্রেন পাবেন। এর মধ্যে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস চলে প্রতিদিন ও বাকি 2টি ট্রেন সাপ্তাহিক। কন্যাকুমারী থেকেই শেষ করলাম দক্ষিণ ভারত ভ্রমণের শেষ পর্বটি। ভালো থাকবেন।